আসসালামু আলাইকুম। এফডি প্রোডাকশনের পর্দায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে 14ই আগস্ট 2024। 15ই আগস্টের প্রাক্কালে আমাদের এই আলোচনা। তো আমরা ঐতিহাসিক 15ই আগস্ট 1975-এর পাশাপাশি এই যে গুরুত্ববহ আগস্ট মাস, যে আগস্ট মাসে একটা বিশাল সংগ্রামের সফলতা অর্জিত হলো, যে আগস্ট মাসে ভারত এবং পাকিস্তানের মতো অতি গুরুত্বপূর্ণ দুইটা দেশের স্বাধীনতা দিবস, যে আগস্ট মাসে পৃথিবীর বিখ্যাত বিভিন্ন দিগ্বিজয়ীদের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী কিন্তু এই আগস্ট মাস। তো ওভারঅল আমরা আগস্ট মাসের গুরুত্ব নিয়ে কথা বলবো। তবে বর্তমান যেই সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি এবং 15ই আগস্টের যেই একাল এবং সেকাল, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করার জন্য আমরা আপনাদের সামনে এসেছি। তো শুরুতেই আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আগস্ট মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার আদিব মালিককে। আদিব। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আদিব। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। আচ্ছা। প্রথমেই ভিডিও ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমাকে ফ্লোর আদিব, দেওয়ার জন্য। ভিডিও আসতেছে না। হ্যাঁ, বলো। ভিডিও আসতেছে না, ভিডিও। একবার কাট বললে এডিটে সুবিধা হবে, তুই একবার কাট বলে পরের পরের কাটে শুরু কর আর কি। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, আসছে ভিডিও, ফাইন। দিস ইজ গুড। কি শুরু শুরু করবো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শুরু কর। শুরু করবো? হ্যাঁ, কর কর, শুরু কর। আহ, আচ্ছা। তো টেকনিক্যাল সমস্যার জন্য দুঃখিত। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে 14ই আগস্ট 2024। বাংলাদেশ সত্যিকার অর্থে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আহ আমরা সকলেই জানি আগস্ট মাস ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ মাস বিশ্বের ইতিহাসে এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে তো অবশ্যই। প্রথমে শামস যেটা বললো যে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস, অবশ্যই সেটা আমাদেরও প্রথম স্বাধীনতা দিবস। এটা অস্বীকার করলে হবে না। ব্রিটিশদের থেকে আমাদের প্রথম স্বাধীনতা ওই দিনই আমরা পাই, এবং 47 না হলে কখনো 71 হতো না, 2024 হতো না। আর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ভারতও সেদিন প্রায় 200 বছরের গোলামীর জিঞ্জির থেকে মুক্ত হয় ব্রিটিশদের কাছ থেকে। এবং রিসেন্ট ইতিহাসে 2021 সালে তালেবানও ইউএস শাসন থেকে আফগানিস্তানকে মুক্ত করে কাবুল দখল করে, ঠিক 15ই আগস্টেই। এবং 15ই আগস্টে আদিবের ইন্টারনেটের প্রবলেম। ইজ ব্যাক, লেটস সি। হোয়াট দ্য করতে হবে নাকি? আবার শুরু কর, তোর ইন্টারনেটের ব্যান্ডউইথ এতক্ষণ লো ছিল, এখন ঠিক হইছে, লেটেন্সি ঠিক হইছে এখন। ঠিক আছে। এখন আচ্ছা, আহ, শুরু করো শুরু করো, আরেকবার শুরু করো। না না, ওই শামসেরটা ঠিক আছে, তো তুই তোর পোর্শনটা বল, এরপরে ও এডিট করে নিবি নি, সমস্যা নাই, ওটা ঠিক করে আছে। নিবে? আচ্ছা, তো ইভেন কি? ইভেন 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 আমার মনে হয় যে আদিব আগের, মানে লাস্ট টেকে যেটা বলছিল এটাও ঠিক ছিল। সো আদিবের পোর্শন আই থিংক ইটস আচ্ছা, অলরেডি সমস্যা বিন নেই, আমি প্রথম থেকে বলবো। রেকর্ডেড। আচ্ছা, আরেকবার কর, সমস্যা নেই কোনো। আসসালামু আলাইকুম। আহ সবাইকে স্বাগতম বিডি প্রোডাকশনের নতুন পডকাস্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকে 2024 সাল, জাতি সত্যিকার অর্থেই একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রথমত আজকে শামসুর বললো যে আগস্ট মাসের একটা মহত্ব, অবশ্যই আগস্ট মাসের একটা বিশাল মহত্ব রয়েছে ঐতিহাসিকভাবেই বিশ্ব ইতিহাসে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে তো অবশ্যই।
প্রথমত 14ই আগস্ট পাকিস্তানের এবং আমাদের প্রথম স্বাধীনতা দিবস ছিল ব্রিটিশদের গোলামের জিঞ্জির থেকে। প্রায় 200 বছরের গোলামের জিঞ্জির মুক্ত করে আমরা এই প্রথম স্বাধীনতা লাভ করি। এবং আমি জাতির জ্ঞাতার্থে বলতে চাই, 47 না হলে কখনো 71 হতো না, 71 না হলে কখনো 2024-এর এই মুক্তির বায়ান যখন আসতো না। দ্বিতীয়ত, 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ভারতও সেম 200 বছর গোলামের জিঞ্জির ভেঙে স্বাধীন হয় 1947 সালে। এবং রিসেন্ট ইতিহাসে 2021 সালে তালেবান ইউএস বাহিনীর হাত থেকে কাবুল মুক্ত করে আফগানিস্তানে মুক্তি ঘোষণা করে 21 সালের 15ই আগস্টেই। এবং 21 সালের 21 সাল না, আগস্ট মাসে অনেক বিখ্যাত ব্যক্তির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী রয়েছে। মৃত্যুবার্ষিকীর মধ্যে যেটা আজকের প্রসঙ্গে সব থেকে বেশি রেলিভেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যা হয় আজকের এই দিনে। এছাড়াও দেশনেত্রী, আপসীন নেত্রী গণতন্ত্রের বেগম খালেদা জিয়ার জন্মদিনও এই 15ই আগস্ট। বিশ্ববিখ্যাত বীর, ফরাসি বিপ্লবের একজন বীর নেপোলিয়ন বোনাপার্ট, তার জন্মদিনও এই 15ই আগস্ট। এছাড়াও বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, যিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় আজীবন কারাদণ্ড ভোগ করছিলেন জেলে, তিনিও 2023 সালের 14ই আগস্ট গত বছর আহ কারা প্রকোষ্ঠে মৃত্যুবরণ করেন। তার বিদেহী আত্মার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রইল। আর যেটা বলছিলাম যে আগস্ট মাস আসলে বিদ্রোহের মাস, বিপ্লবের মাস, শোকের মাস, অনেকের কাছে উৎসবের মাস। তো আগস্ট মাসের আসলে এক একজনের এক এক পার্সপেক্টিভ। তো প্রথমে আজকের প্রসঙ্গে যেটা রেলিভেন্ট, 1975 সালের 15ই আগস্ট যেই ঘটনাটা ঘটে বাংলাদেশের বুকে, সেই ঘটনার সম্পর্কে আলোকপাত করতে আমি শামসকে অনুরোধ করবো। শামস, তুমি ফ্লোরটা নিয়ে যদি বলতে কিছু। ধন্যবাদ আদিব। 1971 পরবর্তী বাংলাদেশের যেই বিপ্লব পরবর্তীকালীন সময়, এটা যথেষ্ট আনস্টেবল ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়তো তৎকালীন রাজনৈতিক নেতারা কাজ করেছেন, কখনো সফল হয়েছেন, কখনো পুরোপুরি সফল হইতে পারেন নাই। 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফেরার পরে আসলে তখন বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ছিল, এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের জন্য। যে অবশ্যই শেখ মুজিবুর রহমান তিনি যখন বাংলাদেশে ফিরলেন এবং বিচক্ষণতার সহিত প্রথম যে ডিসিশনটা নিলেন যে ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যাহার করে ভারতে ফেরত পাঠালেন, এটা এবং ঐতিহাসিকভাবে সেটাও তার, জন্মদিন গিফট হিসাবে ইন্দিরা গান্ধীর কাছে চেয়েছিলেন। হ্যাঁ, এটা ঐতিহাসিকভাবে তার একটা ভালো উদ্যোগ ছিল। কিন্তু বিপ্লব পরবর্তী জনগণ বলেন বা অন্যান্য রাজনৈতিক নেতা বলেন বা বিপ্লবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা বলেন, সবার মধ্যেই কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছিল। আমরা জানি যে আহ, 71 পরবর্তী একটা খান আতাউর রহমানের মুভি আছে, আবাদ তোরা মানুষ হ। আমরা যেহেতু এফইডি প্রোডাকশন মুভি রিভিউয়ের একটা চ্যানেল ছিলাম ধারাবাহিকভাবে, তো সেইখানের একটা রেফারেন্স দিয়ে জন্য বলতেছি যে আবাদ তোরা মানুষ হয় ছবিটা নিয়ে একটু বিতর্ক আছে। তো ওইখানে যেটা দেখানো হয় যে 71 পরবর্তী সময়ে দেশে বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের চোরাচালান, লুটতরাজ এইসব চলছিল। এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা অংশ, তরুণদের একটা অংশ, তারা মনে করলো যে তারা দেশ স্বাধীন করেছে, এখন রাষ্ট্রের এই ধরনের অরাজকতা সেগুলাও তারা দমন করবে। এই জন্য তারা সেই চিন্তা থেকে অস্ত্র সরকারের কাছে জমা না দিয়ে সেই অস্ত্র হাতে নিয়েই তারা দেশের মধ্যে তাদের অভিযান পরিচালনা শুরু করলো। এবং প্রাথমিক পর্যায়ে সেই সমস্ত অভিযান মোটামুটি ভালোই কাজ করছিল। তারা তারা অসৎ লোকদেরকে অপসারণ করতেছিল সমাজ থেকে, নানাভাবে তাদেরকে দমন করার চেষ্টা করতেছিল। কিন্তু একটা সময় পরে দেখা গেল যে তাদের সেই
যে আদর্শিক দিকটা, আদর্শিক জায়গাটা, সেই জায়গাটা আর থাকলো না। তারা নিজেরাই নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়ায় গেল, আইন নিজের হাতে তুলে নিতে গিয়ে দেশের মধ্যে বরং তারাই একটা অরাজকতা তৈরি করলো, যার কারণে মুভিটার যে মূল নামকরণ আবাদ তোরা মানুষ হ, এবং মুভিতে এরকম একটা গানও আছে যে মানুষ হ মানুষ হ আবাদ তোরা মানুষ হ। তো ওই ধরনের পরিবেশে, ওই ধরনের সমাজের বাস্তবতায় যখন আহ তখনকার নির্বাচিত রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান তিনি যখন দেশে আসলেন, তখন বাস্তবতা এমন ছিল যে পরিস্থিতি অনেক কিছুই তারও আসলে নিয়ন্ত্রণের বাইরে ছিল। প্রশাসনে যে যার মতো দুর্নীতি করছিল, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন গ্রুপ তারা নিজেদের মতো করে রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তারের একটা কাজ করছিল, অন্তর্গণ দল এবং যেটাকে বলে। একটা এবং বিচার বহির্ভূত ভাবে অনেক ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাহিনী নিয়েও কিন্তু অনেক ধরনের বিতর্ক আছে, একাত্তর পরবর্তী তাদের ভূমিকা নিয়ে। তো এরকম কিন্তু শুধুমাত্র এক বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাহিনীর কথা বললেই হবে না, অন্যান্য আরো অনেক বাহিনী কিন্তু আহ তারটা আসলে সমাজের ইন্টারন্যাশনাল মধ্যে মিডিয়া তৎপর এসেছিল ছিল। দেখে আমরা জানি, অনেকেরটাই জানি না। হ্যাঁ, অনেকেরটাই আমরা জানি না, তার নিজের একটা বাহিনী ছিল মোটামুটি। আহ যুদ্ধকালীন সময় বিশাল একটা এলাকা তার দখলে ছিল, সেই জন্য হয়তো আমরা তারটাই বেশি জানি। কিন্তু এরকম আরো অনেক গ্রুপ ছিল যারা ওভারঅল রাষ্ট্রের অরাজকতার মধ্যে লিপ্ত ছিল, এবং এই যার পরিস্থিতিগুলা। মধ্যে নকশাল বাহিনীর নাম না করলেই না। হ্যাঁ, নকশাল বাহিনীও অ্যাক্টিভ ছিল। তো ওভারঅল যেই দেশের সিচুয়েশন, সেগুলা নিয়ন্ত্রণ করাও সত্যিকার অর্থে এত সহজও ছিল না। কিন্তু তারপরেও একটা নির্বাচিত সরকার, যাদের নেতৃত্বের প্রতি সম্মান রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, রাষ্ট্র স্বাধীন করেছে, সেই সব নেতৃত্বেরই কিন্তু তখন সময় ছিল যে তাদের নেতৃত্বের মাধ্যমে এই সমস্যাগুলা দূর করা। কারণ মূল যুদ্ধ তো জনগণ করেছে, সেনাবাহিনী করেছে, রাজনৈতিক নেতাদের বা কর্মীদেরও একাংশ যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু তারা যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে যুদ্ধটা করলো, কোন প্রত্যাশায় আসলে যুদ্ধটা করলো? একটা সুন্দর স্বাধীন বৈষম্যবিহীন বাংলাদেশের জন্যই তো তারা যুদ্ধটা করেছে। তো সেই দায়িত্বটা কিন্তু মূলত আসলে রাজনৈতিক নেতাদেরই ছিল। প্রশাসনের উপর রাজনৈতিক নেতারা কিভাবে নিয়ন্ত্রণ নিয়ে দুর্নীতি কমাবেন, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন, এগুলোই কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে সাধারণ মানুষের এক্সপেকটেশন ছিল। কিন্তু দেখা গেল যে রাজনৈতিক নেতাদের মধ্যে কেউ কেউ হয়তো আবার সেই সব দুর্নীতিতে জড়ায় পড়লো, এবং শেখ মুজিব নিজেই একটা ভাষণে তিনি তার রাজনৈতিক অন্যান্য যারা সহচর ছিলেন তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন, যখন ওই যে রিলিফের কম্বল চুরি এই ব্যাপারটা খুবই আমাদের দেশে জনপ্রিয়, সবাই মোটামুটি জানেন। কিন্তু তাছাড়াও দেখা গেল যে শেখ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও জনগণের মধ্যে একাংশের অনেক ধরনের অভিযোগ চলে আসলো। তার কিছু কিছু হয়তো ঐতিহাসিকভাবে সত্য, কিছু কিছু ব্যাপার নিয়ে ঐতিহাসিকভাবে ইতিহাসবিদরা দ্বিমত পোষণ করেন, এবং কিছু কিছু ঘটনার হয়তো অকাট্য প্রমাণ নাই কিন্তু জনশ্রুতি আছে। সবকিছু মিলায়ে রাষ্ট্রের যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার যে একটা ব্যাপার ছিল, এবং এটার প্রতি সরকারের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা একাত্তর পরবর্তী সরকারের মধ্যে পুরাপুরি প্রতিফলিত হয় নাই। এবং শেখ মুজিবুর রহমান তিনি একাত্তর পূর্ববর্তী বাঙালি জাতির একটা অবিসংবাদিত নেতা হয়ে উঠছিলেন, এবং পরবর্তীতে তিনি আসলে কমিউনিস্ট চেতনার থেকেই হোক বা অন্য কারো পরামর্শই হোক বা যে কোনো কারণেই হোক, তিনি যেই বাকশাল গঠন করেন একদলীয় গণতন্ত্র কায়েমের জন্য,
তিনি যেই আইন করেন, সংবাদপত্রকে সীমিতকরণ করেন, এই ব্যাপারগুলা নিয়েও কিন্তু জনগণের মধ্যে সামরিক অনেক বিরূপ, বাহিনীতেও রাজনীতির একটা প্রবেশ করান। হ্যাঁ, অনেক বিরূপ প্রতিক্রিয়া, অনেক বিরূপ চিন্তা ভাবনার সৃষ্টি হয়। এবং সামরিক বাহিনীর অফিসারদের বিভিন্ন রাজনৈতিক ব্যাপারের সাথে প্রত্যক্ষ অংশগ্রহণ, সেগুলাও কিন্তু আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় নাই। তো সবকিছু মিলে যে পরিস্থিতি তৈরি হলো, এবং সেই পরিস্থিতির কারণে সেনাবাহিনীর একদল সদস্য, যাদেরকে কেউ কেউ উচ্চাভিলাষী বলছেন, কেউ কেউ আবার বিপ্লবের সেনানী বলছেন, এক একজন এক এক রাজনৈতিক দল এক এক ভাষায় তাদেরকে চিহ্নিত করছেন। তো তাদের একটা অংশ শেখ আচ্ছা, ফজলুল হক এখানে একটা মনি সহ। প্রশ্ন করি। আমি জানি বিষয়টা, কিন্তু তুমি দর্শকদের জ্ঞাতার্থে যদি বলতে, অংশটা বলতে ইউনিট দুটা কোনটা, এবং তাদের অধিনায়কদের নাম, সহ অধিনায়কদের নাম তুমি দর্শকদের যদি ক্লিয়ার করো। হ্যাঁ, অধিনায়কদের নাম এটা দর্শকরা আমার মনে হয় অলরেডি জানে, যে যে কারা জানে, কিন্তু 75 সালের ওইতে অনেকটা মানে এই এই ঘটনা মিস সংঘটিত করছে। ইনফরমেশন আছে। যে মেজর ফারুক, মেজর রশিদ, শরীফুল হক, ডালিম, বীরুত্তম। তবে যেটা এখানে একটা অন্যতম বিষয়, যে এরা কেউ কিন্তু নন ফ্রিডম ফাইটার অফিসার না। সামহাও সামহাও এটা ঐতিহাসিক একটা ট্রুথ বলতে পারেন, যে এরা সবাই কিন্তু ফ্রিডম ফাইটার। এবং তার তন্মধ্যে একজন অলরেডি বীরুত্তম খেতাবপ্রাপ্ত, যিনি হচ্ছেন দুইজন, শরীফুল হক। হ্যাঁ, দুইজন, শরীফুল হক ডালিম হক এবং ডালিম, মেজর নূর চৌধুরী। মেজর নূর চৌধুরী, দুইজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। দুইজন, তো অ্যাকচুয়ালি তিনজন, কারণ মেজর বজলুল হুদাও কিন্তু বীর বিক্রম ছিলেন। এখন এইভাবে হিসাব করলে হবে কি, যে আরেক পক্ষ এসে বলবে যে হ্যাঁ আরেকজন চারজন, জিয়র রহমান, তিনিও সামহাও তিনিও ইউজ, বীরুত্তম ছিলেন। মানে সেটাও তুমি জানতেন। তো যাই হোক, মানে আমি আসলে যেটা বলতে চাইছিলাম, যে সব পক্ষেরই কিন্তু আসলে মুক্তিযুদ্ধকালীন তাদের কি অবদান ছিল, সেটা দিয়ে কিন্তু আসলে সবাইকে জাজ করা যায় না। নট না, দিস এখানে যেমন অফিসার, আমি একটা নট ঐতিহাসিক ফর বাস্তবতা বলবো, দ্য আদার পলিটিক্যাল যে যারা লিডার্স। মাঠে গিয়েছিল তারা কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, আবার বঙ্গবন্ধুকে যারা বাঁচাতে আসছিল, কর্নেল জামিল, উনি কিন্তু হুম একজন হুম। পাকিস্তান প্রত্যাগত, এবং 71 সালে উনি আইএসআই তে কর্মরত ছিল। না, আমি সেটাই বলতে চাচ্ছি, যে আহ, শুধুমাত্র 71 কালীন কি ভূমিকা, এটা দিয়ে জাজ করতে গেলে, এবং পরবর্তী 71 পরবর্তী কি ভূমিকা, এটা দিয়ে জাজ করতে গেলে পলিটিশিয়ানরাও প্রশ্নবিদ্ধ হবে, আর্মি হুম, অফিসাররাও প্রশ্নবিদ্ধ হবে। সবার ভূমিকা কিন্তু 71-এর সময় যা ছিল 71 পরবর্তী সময়ে তাই ছিল না। অনেক চেঞ্জেস আমরা এক্স্যাক্টলি। দেখতে পাই, অনেক চেঞ্জেস আমরা দেখতে পাই। মানে হুম, একটা যেমন আছে যে সব সময় নট নেসেসারিলি যে নবীর ছেলে নবী হয় না, আবার অনেক কাফেরের ঘরের থেকেও নবীর জন্ম হয়, এটা যেমন আছে। আবার সবাই যে আসলে সব সময় আদর্শ ধরে রাখতে পারে সব পরিস্থিতিতে, এটাও না। অনেক সময় আহ, আদর্শচ্যুতিও ঘটে। আর আদর্শ বিষয়টা তো আমি মনে করি ফ্লুইড, এক হুম, একজনের কাছে এক এক রকম, এক এক সময় এক এক রকম। এক এক সময় এক এক রকম আদর্শের স্ট্যান্ডার্ডও মনে হয় এক এক পরিস্থিতিতে এক এক রকম। ও আবার আদর্শের স্ট্যান্ডার্ড অনেক সময় ইতিহাসে বিজয়ী শক্তিগুলাই ডিফাইন করে যে এক্স্যাক্টলি। আদর্শের স্ট্যান্ডার্ড কি। যে যদি 71 সালে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ না করতাম, তাহলে আদর্শের স্ট্যান্ডার্ড এখন বইয়ে লেখা হইতো আরেকটা। আর এখন আমরা 71 সালের যুদ্ধে আমরা হলাম বিজয়ী গোষ্ঠী, আমাদের কাছে আদর্শের স্ট্যান্ডার্ড আরেকটা। তো সেটাই। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে এক গ্রুপ মেজর ডালিমের নেতৃত্বে আক্রমণ করলো শেখ ফজলুল হক মনির বাড়িতে। আরেক গ্রুপ এদিকে কর্নেল ফারুক সহ এরা আক্রমণ করার পরিকল্পনা করলো শেখ মুজিবুর রহমান বা তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে। তো রাষ্ট্রপতি তো তখন বঙ্গভবনে থাকতেন না, থাকতেন তার 32 নম্বরের, ধানমন্ডি 32-এর তার নিজস্ব বাসভবনে। এবং সেইখানেই আহ, তার যেই প্রোটোকল, প্রেসিডেন্সিয়াল প্রোটোকল, সেটা সেখানেই ছিল। তো তারা প্রথমে আসলে প্ল্যান করে যে
কামানের গোলার মাধ্যমে কি আসলে দূরের থেকেই এই 32 নম্বরে আক্রমণ করা যায় কিনা। এবং সেই প্ল্যানের থেকে তারা কামানের গোলা ব্যবহার করলো, এবং হিসাব নিকাশে এমনই ভুল করলো যে সেই কামানের গোলা গিয়ে পড়লো মোহাম্মদপুরের দিকে, এবং সেইখানে কিছু লোক হতাহতের ঘটনা ঘটছে। শামস, এবং আমি একটা কোয়েশ্চেন করতে চাই এখানে। হ্যাঁ, হ্যাঁ। আমরা সবসময় আমাদের ইতিহাসে ধানমন্ডি 22 নম্বরের বাড়িটা খুবই একটা গুরুত্বপূর্ণ বাড়ি হিসেবে চলে আসছে, এবং ইট হ্যাজ বিন এ বিগ পার্ট অফ আওয়ার হিস্ট্রি। শেখ মুজিবুর রহমান কিভাবে 30 নম্বর বাড়িটা পজিশনে পেলেন সেটা সম্পর্কে আমি এতটা ভালো জানি না। যদি তোমাদের কারো এটার ব্যাপারে কিছু একটু আইডিয়া থাকে, এবং এটা কিভাবে শেখ মুজিবুর রহমানের কাছে আসলো এবং কিভাবে তার ফ্যামিলি এই ধরনের একটা এর মানে এই ধরনের একটা বাসভবন পজিশনে নিল, সেটা একটু যদি আমাদেরকে বলতেন আর কি। আচ্ছা, আহ, আহ, উনি এই জমি কিভাবে আসলে অ্যালটমেন্ট পাইছেন, আমার না, ধারণা পাকিস্তান আমলেই অ্যালটমেন্টের একটা পেয়েছেন। ইতিহাস আছে। উনি হচ্ছে যে পাকিস্তানের বর্তমান যে ডন পত্রিকা, ওই ডন পত্রিকার আব্দুল হারুন সাহেবের যে আলফা ইন্স্যুরেন্স কোম্পানি, ওইখানে জব করতেন। তো যতদূর শোনা যায় যে আব্দুল্লাহ হারুন সাহেবের বড় ছেলে যে, উনি তখন ব্যবসাটা দেখতেন এবং তিনি বঙ্গবন্ধুকে এই জমির ব্যবস্থা করে দেন। এবং আলফা ইন্স্যুরেন্স বেতনের যে টাকা, আসলে সেটা হচ্ছে মানে সে সম্মানী হিসেবে কাজ করতো ওইখানে, খুব যে ইন্স্যুরেন্স অফিসে সময় দিত এমন না। তো ওই বেতনের টাকা দিয়ে তিনি প্রথমে একতলা তুলেন, এরপর সম্ভবত 69-এর গণ অভ্যুত্থানের পরে দোতলা, এবং কামাল সাহেবের বিয়ে হওয়ার পরে 3 তলার বাকি যে এক্সটেনশনটা ওটা করা হয়। আচ্ছা, 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 না, আচ্ছা। আসলে আমি যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম যে উনি তো এটা পাকিস্তান আমলে পাইছেন, ওনার ব্যক্তিগত সম্পত্তি, ওইখানে উনি থাকতেন পাকিস্তান আমলে। এটা মানে পাইছেন বলা ঠিক না মানে কথা হলো যে আহ, সেই ভূমিতে উনি থাকা শুরু করেন ওই টাইম থেকে। কিন্তু কথা হচ্ছে যে আহ, কিছু কিছু রাষ্ট্রীয় যে জায়গা, সেই জায়গার প্রোটোকল আসলে আমার মনে হয় যে মেনটেন করা উচিত। কারণ রাষ্ট্রপতির আসলেই কিন্তু বঙ্গভবনেই থাকার কথা ছিল, ওইখানে থাকার চেয়ে। কারণ আমরা জানি যে বঙ্গভবনের যে পজিশন, ওইখান থেকে খুব দ্রুত কিন্তু প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাহায্য মুভ করতে আসতে পারতো। পারতো, মুভ করতে পারতো। এবং আমরা রিসেন্ট দেখলাম যে আসলে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি অলরেডি জ্যামে বসে আছেন। হ্যাঁ। তো এইটা আসলে কেউ কেউ আমার মনে হয় যে আমার সাথে সম্মত হইতে পারেন, আবার দ্বিমত পোষণ করতে পারেন। আমাদের দেশ কিন্তু এখনো সন্ত্রাস মুক্ত ওই অর্থে হয় নাই, তাই না? এখন আহ, রাস্তায় একটা মানে ওনাদের লেভেলের ভিআইপি, আমি সমস্ত ওভারঅল সবার কথা বলতেছি না, কিন্তু একদম সরকারের টপ লেভেলের যিনি, উনি যদি রাস্তায় দাঁড়ায় আসলে পাবলিকলি উনি জ্যামের মধ্যে বসে থাকেন, এই ধরনের সিকিউরিটি আমাদের দেশে কি আসলে মেনটেন করা সম্ভব কিনা। এখনো অ্যাফোর্ড করতে পারবে না আমার মনে হয়। হ্যাঁ। তো এটা আহ, সত্য, এটা সত্য যে সবাইকে এই ধরনের সেফটি এবং সিকিউরিটি দেওয়া উচিত। বাট আমাদের দেশে এতদিনের যেটা প্রবলেম সেটা হচ্ছে এই টপ লেভেলটা ডেফিনেশনটা কনফার্ম না। হ্যাঁ, একজন, ডেফিনেশনটা এক্স্যাক্টলি করতে রাইট, হবে। এখন তৃতীয় মন্ত্রীর চতুর্থ শ্রেণী, খালা মামা তৃতীয় দাদা চতুর্থ ফুফু শ্রেণীর সবাই মন্ত্রীর প্রোটোকল পাইলে এটা তো আর অ্যাবসলিউটলি, হইলো না, কিন্তু তাই এটাই না? হয়ে আসতেছে এতদিন ধরে, এবং এটাই সেই হয়ে কারণেই আসতেছে, তো এগুলা একটু মানুষজনের একটা আরেকটু ডিফাইন করতে হবে। এগুলা রাইট। একটু ডিফাইন করতে আচ্ছা হবে। ঠিক আছে, এই আমরা কথাটা যেটার এগুলো জন্য নিয়ে আমি একদিন মেনলি আলোচনা বলছিলাম করব। যে আমরা 15 আগস্ট আবার। হ্যাঁ, মানে 15ই আগস্টের এই ঘটনার জন্যই মেনলি আমি কথাটা বলছিলাম। যে আসল কথা হলো যে তারা যে এই যে প্রথমে প্ল্যান করলো যে কামানের গোলা দিয়ে মারবে, তো এটা না পাইরা এই বরং ভুল জায়গায় ত্রিকোণমিতি কামানের শিক্ষার গোলা। অভাব। হ্যাঁ। ভুল জায়গায় কামানের গোলা ফেলা তারা যে ঘটনা ঘটাইলো, তার ফলে তাদেরকে কি করতে হইলো যে তখন তারা প্ল্যান করলো যে না, ওইখানে 32 নম্বর গিয়েই ঘটনা ঘটাইতে হবে। তো তারপরে তারা ট্যাঙ্ক নিয়ে এখানে চলে আসলো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে ক্যান্টনমেন্টের ভিতর থেকে আস্তে একটা ট্যাঙ্ক নিয়ে ইউনিট থেকে কোন একটা অফিসার বের হয়ে গেল, এটাও এবং তখন একটা না, আর্মি ফুল ইউনিট করলেও। বের হয়েছিল। হ্যাঁ, মানে ফার্স্ট বেঙ্গল ল্যান্সার ইউনিট বের হয়ে গেছিল। না, আমি তো বললাম তো মানে একটা একটা ট্যাঙ্কি কিভাবে ইউনিট থেকে বের হবে, মানে এটা কি আসলে কোনো বাস্তবসম্মত কথা যে একটা ইউনিটের থেকে একটা অফিসার যে একটা ট্যাঙ্ক নিয়ে বের হয়ে গেল?
এটা কেউ কিছু দেখলো না, আর অ্যাডভেঞ্চার এখানে করতে। আস্থা ইউনিট বেড়ে গেল। তো এটা তো তাৎক্ষণিক ভাবে, মানে আমি একটা কথা বলি যে যদি এরকম হয় যে আহ, মানে কোনো কোনো এয়ারপোর্ট থেকে কোনো একটা প্লেন, যেমন যদি কোনো ধরনের অনুমতি না নিয়েই হঠাৎ করে টেক অফ করে, হ্যাঁ হঠাৎ করে কোনো রানওয়েতে নামে, যেখানে কোন রানওয়েতে টেক অফ করবে কোন রানওয়েতে যাবে সেটাও পারমিশন নেওয়া লাগে, কোথায় ট্যাক্সি করবে, তো সেইখানে সেম প্রোটোকল কি আসলে এই ধরনের আর্মার্ড ভেহিকেলের জন্য থাকার কথা না? তাই না? যে আর্মার্ড ইতিহাসে ভেহিকেল বলে যে ওদিন থেকে নাকি বেরোচ্ছে। নাইট ট্রেনিং ছিল, কিন্তু হোয়াট এভার, নাইট ট্রেনিং থাকলে ক্যান্টনমেন্ট থেকে এভাবে বের হবে কেমনে? সেনা হুম। প্রধান, উপসেনা প্রধান, ব্রিগেড কমান্ডার ডগা থেকে। মানে এইটার ছাড়পত্র আসলে কে দিল? এটা ছাড়পত্র মানে একটা প্রসেস থাকতে হবে তো, একটা প্রসিডিওর থাকতে হবে তো সবকিছু, তাও আর্মির হুম। মতো একটা প্রতিষ্ঠানের। এটা তো আর কোনো সিভিল প্রতিষ্ঠান না। রাইট, এবং ওইখান থেকে আর্মির ট্যাঙ্ক। মেইন কথাই হচ্ছে যে ডিসিপ্লিন। সুতরাং হ্যাঁ। ডিসিপ্লিন মানে কি, যে একটা পয়েন্ট A to B থেকে যাওয়ার জন্য সমস্ত প্ল্যানিং আগে থেকে করা থাকবে, এবং যারা ফুড সোলজার আছে তারা শুধু ফলো করবে। দিস ইজ হোয়াট অ্যান আর্মি ইজ। কিন্তু সেখান থেকে তাহলে এই তোমরা কি বলতে চাচ্ছো যে সবাই জড়িত? না, আমি জাস্ট তাদের সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করতেছি, তাদের সিস্টেমে কারণ হচ্ছে যে শুধুমাত্র 75 সালের ঘটনার জন্য না, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মারা গেছে, বা এই ঘটনা তো একবার ঘটে নাই, এই ঘটনা একাধিকবার ঘটছে। এবং আহ, হ্যাঁ এখন আহ, সেই বিপ্লব হওয়াটা ঠিক ছিল না ভুল ছিল, এগুলা হইতেছে যে ডিফারেন্ট আলোচনার বিষয়, কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে, আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকে, বাট দিস ইজ হাউ সেটাই, কিন্তু আর্মি অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক ওয়ার্কস, শৃঙ্খলা তো রাখতে হবে। তাই না? রাইট। আর ইন্টেলিজেন্সের ভূমিকা আসলে, বাংলাদেশের ইন্টেলিজেন্স, সেটা আপনি ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, বা পুলিশের অধীনস্থ ইন্টেলিজেন্স বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স যে সারা জীবনই ব্যর্থ। বাংলাদেশের এখন ইন্টেলিজেন্স একটা ব্যর্থ জিনিসে সফল, জানি না, সেটা হচ্ছে যে এরপরে এখনকার আমাদের তুলে খুইলা নিয়ে বিচারে যাবে দেখি কিনা, যে কে কিন্তু আমি ইন্টারনেটে যেটা কি সত্য বললো। কথা বলি, যে মানুষের ফেসবুকে কমেন্ট গুতাগুতি করলে তো আপনি খবর পাবেন না। হুম। মানে আপনি যদি আপনার আসল কাজ ফালায়া এগুলো করেন, কে ফেসবুকে কি বললো, কে ইউটিউবে কি বললো, এগুলোই যদি আপনার মূল ফোকাস হয়, তাহলে বাংলাদেশের ইন্টেলিজেন্সের অবস্থা এরকমই থাকবে, এরকমই থাকবে। এইসব সাধারণ রাইট। মানুষরা ধরে নিয়ে যাইতে পারবেন, কোমরে দুইটা বাড়ি দিতে পারবেন, আয়নাঘর বানায় কয়েক বছর বন্দি রাখতে পারবেন। যাদের আসলে কিছু করার মতো সত্যিকার অর্থে এমন কোনো ঢাল তলোয়ার ছিল না, হয়তো সে দুটা কথা বলছে, কিন্তু আসলে তার কিছু করার ক্ষমতা নাই। কথাই সো বলছে, আর কি বা করবে? কথাই বলছে, বাস্তবতা তো এটাই, তাই না? তো এই ধরনের মানুষের কে ফোকাসে না রাখা আমার মনে হয় যে যাদের মূল কাজ যেটা রাষ্ট্র রক্ষা করা, ডু সাম এবং রিয়েল শিট। হ্যাঁ রাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স হোক, কাউন্টার ইন্টেলিজেন্স হোক, বা দেশের অভ্যন্তরীণ ইন্টেলিজেন্স হোক, সেটা আসলে কোথায় প্রায়োরিটাইজ করা উচিত, সেটা নিয়ে আমাদেরকে আর দ্বিতীয়বার এবার ভাবতে এবার হবে। আমরা একটু 15 আগস্টে ঘটনা, একদম হ্যাঁ। সন্ধ্যার পর থেকে পরের দিন পর্যন্ত আর কি হইলো সেটা একটু ফিরে যাই। এই যে খালি কামান নিয়া, কামানের বহর নিয়া, খালি কামানের ট্যাঙ্ক নিয়া তারা হচ্ছে যে এই যে 32 নাম্বার চলে আসলো, এবং এই খালি ট্যাঙ্ক দেখা, যেহেতু ট্যাঙ্ক নিয়ে আসছে, ভিতরে গোলা তো অবশ্যই আছে, এই ভয়ে যে বিনা বাধায় তারা রীতিমতো একদম ভিতরে ঢুকে গেল। তো এইসব জায়গা থেকে আসলে আমাদের মানে আমরা কি আসলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি কিনা, যে বা আমাদের আসলে শিক্ষা গ্রহণ করার কিছু নাই, বিভিন্ন পলিটিশিয়ানরা বা সিকিউরিটি ফোর্স বা প্রেসিডেন্টের প্রোটোকলে যারা নিয়োজিত ছিল, তারা কি আসলে শিক্ষা গ্রহণ করছে কিনা, সেগুলোও কিন্তু চিন্তা করার দরকার আছে। কেন বললাম যে প্রথমত হচ্ছে যে পলিটিশিয়ানরা শিক্ষা গ্রহণ করছে কিনা, কারণ এই যে আরেকটা অভ্যুত্থান ঘটলো 2024 সালে, আমরা এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে যতগুলা মনুমেন্ট বানাইছে, স্ট্যাচু বানাইছে, হোয়াট এভার দে ডু, কিন্তু পাবলিকের সরকার তো পতনের আগেও হয়েছে, এক সরকার গিয়ে তো আরেক সরকার আসছে, কিন্তু এই যে এত আক্রোশ,
বা এত জৌলুস, হ্যাঁ, যে আক্রোশের কারণে, জৌলুসের কারণে তারা বিভিন্ন মনুমেন্ট ধ্বংস করতেছে, বা আরো বিভিন্ন রকম ভাবে তারা সরকারের দম্ভের যত প্রতীক আছে সবগুলাকে ভাঙে ফেলতেছে। এই যে ব্যাপারগুলা করতেছে, এগুলা কিন্তু আসলে আমরা পূর্ববর্তী কখনো কোনো সরকার পতনের পরে বা সরকার বিদায় হওয়ার পরে আমরা দেখি নাই। আচ্ছা, এ তো গেল আমরা কিন্তু, 24-এর কথা। তোমাকে আর যেটা জিজ্ঞেস করবো, যে 15 আগস্ট তো ঘটনা ঘটে গেল, মারা গেল বঙ্গবন্ধু, নিহত হলো, এরপর পাবলিক রিয়াকশনটা কি ছিল? কিংবা তার দলের ভিতর থেকে, সামরিক বাহিনীর ভিতর থেকে, পাবলিক সিভিল প্রশাসন রিয়াকশন থেকে বলতে, আমরা তো রিয়াকশনটা আসলে কি ছিল? 75 এর সময়ের জেনারেশন না, আমরা হইলাম এই সময়ের জেনারেশন। আমরা বিভিন্ন ইতিহাস বেত্তাদের যে লেখা, সেটার মাধ্যমেই আমরা ইতিহাসকে জানতে পারছি। এর বেশি কিন্তু আমাদের কাছে ইতিহাস জানার সুযোগ নাই। তো এক্স্যাক্টলি। যেটা যেটা যতটুকু সর্বজন স্বীকৃত, আমি ততটুকু বলতেছি, যতটুকু সর্বজন স্বীকৃত সেটা হচ্ছে যে দীর্ঘ অন্তত 2 দিন পর্যন্ত আহ, তার যেই পরিবারের লাশ, শেখ মুজিবুর রহমানের পরিবারের লাশ ওই বাড়িতে ওইভাবেই ছিল। এটা এগুলাকে, হাসিনা স্বীকৃত। হ্যাঁ, এটা এটা তো আওয়ামী লীগও জানে, আওয়ামী লীগও স্বীকার করে যে এই মোটামুটি 2 দিন পর্যন্ত এটার ভিতরে কেউ ঢুকে নাই, পুরাটাই আর্মি প্রোটোকলে ছিল। এবং আর্মি অফিসাররাও যে যে সে যায় শুধু ঢুকে গেছে ব্যাপারটা এরকম না। এবং এখান থেকে সরায়ে, এবং রাষ্ট্রের মধ্যে একটা অংশ এটা নিয়ে কিন্তু তখন উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং যেটা ঐতিহাসিক ভাবে এই কথাটা প্রথমত যাদের দিকে যায় তারা হচ্ছে হলো যে জাসদের আহ, যারা সমর্থক ছিলেন মূলত, তাদেরই একটা অংশ সম্ভবত এটা নিয়ে অনেক, মানে অ্যাকর্ডিং টু ইতিহাসবেত্তা, তাদেরই একটা অংশ এটা নিয়ে আহ, নানা ধরনের উৎসব করে। এবং এবং এটার একটা কর্নেল অন্যতম তাহের কারণ তো হচ্ছে একটা যে কর্নেল পরবর্তী তাহের যে একটা বিতর্কিত বক্তব্য আছে বিষয়টা নিয়ে। হ্যাঁ, তাদের বিতর্কিত মন্তব্য আছে। কারণ আর তারা হচ্ছে যে পরবর্তী যে বিপ্লব হয়েছিল, 7ই নভেম্বরের বিপ্লব টিপ্লব, এগুলোর সাথেও তো জাসদের মোটামুটি কানেকশন ছিল। সো আর তারাই অ্যাকচুয়ালি মূলত তারাই তো আসলে ঘটাইছিল। বিরোধী রাজনৈতিক দল ছিল ওই মুহূর্তে, মানে যেটা এবং ফ্যাক্ট। মিলিটেন্ট মিলিটেন্ট বিরোধী রাজনৈতিক দল। হ্যাঁ, মিলিটেন্ট বিরোধী রাজনৈতিক দল, তাদের রীতিমতো বাহিনী ছিল, সেগুলো নিয়ে তারা বিপ্লব করার জন্য নানা ধরনের চেষ্টা করছে। এবং তাদের বিরুদ্ধেও অনেক ধরনের আহ, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। তো এইটুক ছিল আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেই সময়ের। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আমরা, আমি খুব বেশি ডিপে এই জন্য যাচ্ছি না যে 75 সালের ঘটনা নিয়ে, কারণ উই আর নট দ্য 75 জেনারেশন। কিন্তু যেই সব আর অভিযোগ 75 নিয়ে আনা হয়, বা 72 থেকে 75, এই বা 71 পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে আনা হয়, এবং যার পরিপ্রেক্ষিতে যেই পটভূমিতে এই ধরনের ঘটনা হইছে বলা হয়, সেইখান থেকে আসলে বের হয়ে আসার জন্য, বা আমি অ্যাজ এ পলিটিশিয়ান জনগণের মধ্যে আমার ভাবমূর্তি কেমন থাকা উচিত সেগুলো মেনটেন করার জন্য আসলে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করছি, বা আমরা কতটুকু ইমপ্লাই করতে পারছি, এইটা হচ্ছে যে আজকের দিনে প্রশ্ন। এক্স্যাক্টলি। 75-এর ঘটনার Right. সময় আমরা ছিলামও না, আমরা জানিও না। বিভিন্ন লোক তাদের বইতে যেভাবে দাবি করছে, এর বাইরে আসলে রাইট। আমার 75-কে জানার কোনো ওয়ে নাই। আমি 75 দেখি নাই, আমি 71 দেখি নাই। যতটুকু আমরা পরে জানতে পারছি, রাজনৈতিক আহ ইতিহাস যারা লেখেন তাদের তাদের বই পড়ে জানতে পারছি, বা বিভিন্ন পলিটিক্যাল দলগুলোরও বিভিন্ন সময়ের তাদের যে ক্লেম, সেগুলাকে আমরা পরস্পর সামনাসামনি মুখোমুখি দাঁড় করে আমরা যতটুকু বুঝতে পারছি, এর বাইরে আসলে কিন্তু আমাদেরকে, এই জেনারেশনের আমাদের কিন্তু আসলে বোঝার আর কোনো সুযোগ নাই। এবং কিন্তু এটা সত্য কথা যে আমাদের কাছে প্রত্যেকটা পলিটিক্যাল ইম্পর্টেন্ট, পার্টি নিজে নিজে নিজের মতো করে অনেক ইতিহাস হ্যাঁ, বিকৃত নিজে করছে। নিজে আপনি দেখেন এই এইখানে এক এক পাতলায় লাগে নাই পঁচাত্তর এমন না। সাল নিয়ে, 75 সাল নিয়ে একরকম বয়ান আওয়ামী লীগের আছে, সেটা আমরা শুনছি। একরকম বয়ান বিএনপির আছে, সেটা আমরা শুনছি। আরেক রকম বয়ান জাসদের আছে, সেগুলো আমরা শুনছি। তো আপনাদের বয়ান শোনা ছাড়া আসলে
বয়ানের মাধ্যমে জানা ছাড়া এই ঘটনাকে ব্যাখ্যা করার আর অন্য কোনো সোর্স কিন্তু আমাদের কাছে নাই। আর আমাদের বাট কাছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, আমাদের কাছে হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বর্তমান সময়। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা বর্তমান সময়। আমরা অতীতে যেই সময়ে জন্মাই নাই, যেই সময়ে আমাদের আসলে কোনো ভূমিকা নাই, সেই সময়ের নিয়ে আমরা চেষ্টা করতে পারি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরা চেষ্টা করতে পারি আহ কোনো ধরনের ঐতিহাসিক ভুল যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্য। রাইট। এবং এই এর বাইরে সম্পর্কে কিন্তু আমি আসলে একটা কথা আমাদের কিছু বলতে করার চাই, নাই। একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আজকে রাজপথের শহীদ আবু সাইদ, রাজপথের শহীদ মুগ্ধ, এবং আরো যারা বিভিন্ন এই আন্দোলনের শহীদ আছেন, যারা আয়নাঘর থেকে বের হচ্ছেন, যে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদেরকে গত কয়েক বছরে গুম, খুন, হত্যা, ফাঁসি এগুলো দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু গুঞ্জন হচ্ছে যে এর একটা স্ট্যাচু বানিয়ে অমুক জায়গায় লাগিয়ে দাও, এর একটা নোটের মধ্যে ছবি দাও, একটা নামে একটা ইনস্টিটিউশন খুলো। এই ভুলগুলা কিন্তু, মানে শামস মাত্র যেটা বললো যে এই ভুলগুলা থেকে শিক্ষা নিতে হবে, যে শুধুমাত্র একটা ইনস্টিটিউশনের নাম যদি আমি পরিবর্তন করি, ওইটার মধ্যে যদি আমি কোনো ওইটাকে যদি আমি একটা সম্পূর্ণ একটা ভুল জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেই, সেটা কিন্তু শুধুমাত্র নাম সেটাকে প্রোটেক্ট করবে না। সেই জন্য আজকে আমরা দেখতে পাই যে সব জায়গায় আহ যেখানে যেখানে আওয়ামী লীগের প্রতীক, যেখানে যেখানে শেখ মুজিবুর রহমানের কোনো ধরনের প্রতীক রয়েছে, সেগুলোর উপরে মানুষের প্রচুর ক্ষুব্ধতা। সেই একই জিনিস আমরা একইভাবে কলুষিত করতে পারি না আজকের দিনের শহীদদের মাধ্যমে। হুম। আর আমার মনে হয় যে আমাদের ফোকাসটা থাকা উচিত যে কিভাবে আমরা এখনকার পরিস্থিতিকে আহ, আমরা মোকাবেলা করে এখনকার পরিস্থিতিতে আমরা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করব এবং সুস্থ রাজনৈতিক ধারা রাইট, আমরা কিভাবে ফিরে আনবো, এটাই আসলে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। আর রাইট। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে 75 সাল পূর্ববর্তী সময়ে যখন বাকশাল গঠন করা হইলো, তখন রাজনীতিবিদদের মধ্যে থেকেই একাংশ যেই জিনিসটা বলছিল শেখ মুজিবকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝাইতে চেষ্টা করছিল যে আপনি কিন্তু আপনার আর কোনো সেফ এক্সিট রাখেন নাই, বা শান্তিপূর্ণ ভাবে আপনি আসলে কিভাবে ক্ষমতা থেকে যাবেন এটা কিন্তু আসলে আপনারই ডিফাইন করা উচিত। আপনি কিন্তু আপনার নিজেরই কোনো যাওয়ার রাস্তা রাখতেছেন না। সো এটা কখনো ভালো ফল আসলে বয়ে আনে না। এবং রাইট। সেম আমার কাছে মনে হয়েছে যে সেম ভুল আমরা আহ, বিগত সরকারের আমলেও আমার মনে হয় যে তারা সেম ভুলের পুনরাবৃত্তি করছে, যে আহ, একটা শাসক কিভাবে ক্ষমতা বদল হবে, কিভাবে সে তাকে পতন করা সম্ভব, বা সে কিভাবে আসলে ক্ষমতা ছেড়ে যাবে, এটা তার নিজেরই কিন্তু আসলে ডিফাইন করা উচিত এবং সেটা নিজেরই সিস্টেমের মধ্যে রাখা উচিত যে এই ওয়েতে আমি ক্ষমতা ত্যাগ করব। রাইট। এটা সেটা এই যখন এই থাকবে ঘটনার না জন্য তখন পরিস্থিতিতে কিন্তু ভায়োলেন্স তৈরি হবে। একটা শিক্ষা হইতে পারে হোসেন মোহাম্মদ এরশাদ যেভাবে ক্ষমতা ছাড়লেন এবং সে দেশে থেকে নিজের শাস্তি সে ভোগ করলেন, কারাভোগ করলেন, এবং পরে সে আবার রাজনীতিতে ফিরে এসে সে আবার রাজনীতি করলেনও এবং ইলেকশনও করলেন। সুতরাং এটা একটা বড় শিক্ষা।